আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। ইসরায়েলের নতুন সেনা প্রধান নিযুক্ত, বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সংখ্যা। এরপরে জানবেন কবে ও কোথায় পুতিনের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। আরও জানবেন গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির আলোচনা শুরু। ইমরান খানের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নেবে এখন? সবশেষে জানিয়ে দিব 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ইসরায়েলের নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে ইয়াল জামিরের নিয়োগ দেশটির কৌশলগত অগ্রাধিকার ও সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নিয়োগ ইসরায়েলকে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। জামির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক ডিরেক্টর জেনারেল এবং তিনি হার্জি হালেভি স্থলাভিষিক্ত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় সামরিক ও গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে হালেভি পদত্যাগের ঘোষণা দেন। সাধারণত সেনা প্রধানের নিয়োগ রাজনৈতিকভাবে এতটা তাৎপর্য বহন না করলেও ইসরায়েলে এই ধরনের নিয়োগ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা হয়। এর কারণ অনেক সাবেক সেনা প্রধান যেমন এহুদ বারাক, বেনি গান্তাজ এবং গাদি আইজেনকোট পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়েছে। জামিরের নিযোগকে 7 অক্টোবরের ব্যর্থতা আড়াল করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও আক্রমণাত্মক ও প্রচলিত সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। গাজায় যুদ্ধের সময় তিনি বিমান হামলার বদলে দীর্ঘস্থায়ী স্থল অভিযানের পক্ষে জোর দিয়েছিলেন। 2015 থেকে 2018 সাল পর্যন্ত দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে জামির গাজায় তীব্র সামরিক হামলা তদারকি করেছেন, যার মধ্যে বিমান হামলা এবং ফিলিস্তিনিদের সীমান্ত প্রতিবাদে সহিংস দমনপীড়ন অন্তর্ভুক্ত ছিল। তিনি ইসরায়েলের সামরিক শক্তিকে শক্তিশালী করেছেন এবং স্থানীয় অস্ত্র উৎপাদন সম্প্রসারণে ভূমিকা রেখেছেন। জামিরের নিযোগ ইসরায়েলের কৌশলগত অগ্রাধিকারে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। শাহজোয়া ডিভিশনের ওপর তার গুরুত্বারোপ এবং বিমান বাহিনীর ওপর নির্ভরতা হ্রাস কেবল কৌশলগত সমন্বয় নয়, বরং সেনাবাহিনীকে মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘস্থায়ী ও তীব্র যুদ্ধের জন্য প্রস্তুত করার লক্ষণ। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি আলোচনায় আসেন তার বৈদেশিক নীতি নিয়ে। তার চিন্তা অন্য 10 জন মার্কিন প্রেসিডেন্টের থেকে ভিন্ন হয়। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় থাকাকালে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি থাকে অনেকটা নমনীয়, আর এই জন্যই হয়তো ট্রাম্পকে পছন্দ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোনা যায় ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের বাসিন্দা হন। ভ্লাদিমির পুতিনও তেমনটাই চেয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি হয়তো আশা করছেন এবার ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কের বরফ কিছুটা হলেও গলবে। এদিকে যত দ্রুত সম্ভব রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকে তোড়জোড় শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে যত দ্রুত সম্ভব পুতিনের সঙ্গে মুখোমুখি বসতে চান ট্রাম্প। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর 2 প্রেসিডেন্টের মধ্যকার শীর্ষ বৈঠকটি হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতে। এই আলোচনা সম্পর্কে অবগত রাশিয়ার 2 কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে ট্রাম্প ও পুতিন শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা চললেও এর আনুষ্ঠানিকতা কবে নাগাদ শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। যদিও সংশ্লিষ্ট সূত্র বলছে এই বছরের শেষ নাগাদ ট্রাম্প পুতিনের বৈঠকটি হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসান ও বৈশ্বিক রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। রাশিয়ার কর্মকর্তারা বারবার দাবি করেছেন ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। এই ফোনালাপের পরই এবছরের শেষের দিকে একটি শীর্ষ বৈঠক হতে পারে। এর আগে পুতিন ইউক্রেন ইস্যু ও জ্বালানি নিয়ে আলোচনা করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তারপরেই রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হয়েছে। কাতারে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিয়েছে। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু টেলিগ্রামে এক পোস্টে বলেন, গাজার মানুষের জন্য আশ্রয়, সাহায্য সরবরাহ এবং পুনর্গঠন প্রচেষ্টা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে অন্তর্ভুক্ত মানবিক প্রোটোকলগুলোকে বাধাগ্রস্ত করছে এবং সেগুলোর বাস্তবায়ন এড়িয়ে যাওয়া এবং বিলম্বিত করার চেষ্টা করছে। কানু বলেন, আমাদের জনগণের আশ্রয় এবং ত্রাণ একটি জরুরি মানবিক সমস্যা। দখলদারদের দ্বারা এ ধরনের কার্যক্রম এড়িয়ে যাওয়া বা বিলম্বিত হওয়ার বিষয়টি সহ্য করা হবে না। এর আগে সংবাদ মাধ্যম জানায়, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। 6 সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় শেষ হবে। এই চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এছাড়া মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। 1.5 বছরের বেশি সময় ধরে পাকিস্তানের কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তির বিষয়ে মার্কিন চাপ নিয়ে গুঞ্জন চলছে, তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে কোনো ব্যক্তি, দল বা ঘটনায় সীমাবদ্ধ নয়, এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয়। সোমবার একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান ও মার্কিন সম্পর্ক নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে একদল মার্কিন কংগ্রেসম্যান ইমরান খানের মুক্তির পক্ষে অবস্থান জানানোর পর তার এমন মন্তব্য এসেছে। তাদের এমন পোস্টের পর ইমরান খানের দল পিটিআই ও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। ট্রাম্পের সহযোগী রিচার্ড গ্রেনেল সহ কিছু আইন প্রণেতা খানের মুক্তির পক্ষে পোস্ট করলেও পরে অনেকে তাদের পোস্ট মুছে ফেলেন বলে উল্লেখ করেছেন আসিফ। তিনি আরও স্পষ্ট করে বলেন, পাকিস্তান মার্কিন সরকারের সঙ্গে যথাযথ সম্পর্ক বজায় রেখেছে। নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ অংশীদার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাম্প্রতিক মার্কিন সফরের পর আসিফ এমন মন্তব্য করেছেন। সফরে তিনি ট্রাম্পের পররাষ্ট্র নীতি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং অন্যান্য আইন প্রণেতাদের সাথে সাক্ষাৎ করেন। নাকভি এই বৈঠকগুলোর ইতিবাচক ফলাফল বয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এই বৈঠক দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের গুরুত্বকে প্রতিনিধিত্ব করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে 2 দিনের সফরে ওয়াশিংটনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 12 ফেব্রুয়ারি এ সফর শুরু হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন। 2 দিনের গুরুত্বপূর্ণ এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এটি হবে মোদীর ওয়াশিংটনে প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো বিবরণ ঘোষণা করেনি, তবে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে মোদী এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিস সফরে যাবেন। এরপরই ওয়াশিংটন ভ্রমণ করবেন। মোদী এই সফরে ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনায় অংশ নেবেন। এ সফরের ফলে মার্কিন ও ভারত সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এই সফর উপলক্ষে নরেন্দ্র মোদী 12 ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন এবং 14 ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এর মধ্যে 13 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সাথে নৈশভোজে অংশ নেবেন বলে জানা গেছে। এই সফরে বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে অবৈধ অভিবাসন। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন রোধে সোচ্চার। উভয় দেশই অবৈধ অভিবাসীদের উদ্বেগ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া মোদির এ সফরে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর ট্রাম্প যে উচ্চ শুল্ক আরোপের হুমকি অতীতে দিয়েছিলেন তা এড়ানোর ব্যাপারে আলোচনা হতে পারে বলে জানা গেছে। কেননা ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরপরই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।